বাবা আমাকে অলওয়েজ একটা জিনিস বলে যে, "বাবা দেখো ব্যবসার ক্ষেত্রে কখনো কোনো সময় ২ নাম্বারি করবা না। সবসময় সততা বজায় রাখবা। সততা কিন্তু ব্যবসার প্রধান মূলধন।" ৳৬৯৯ কেজি পাকানো মাংস। সে অন্য স্কেলে মাপ দিয়ে প্রমাণ করতে পারে যে ১ কেজি কম আছে। আমি তার জন্য ৳৫০,০০০ পুরস্কার দেই। আমার নাম দিশা। আমি কালো ভুনা খাচ্ছি। ২ টাই টেস্ট করছি। লাল ভুনা, কালো ভুনা ২ টাই অনেক মজা। টাকা ইনকাম করব। ওটাই আসলে আমার নেশা। ১ম আমার কাছে কোনো পুঁজি ছিল না। মা মনে করছে কি যে আমি বাজে পথে টাকা নষ্ট করি। যেহেতু আমার বয়স ১৯ বছর, টকবকে যুবকের মতন তুমি একটা ফার্নিচার দোকান দাও। আমি তো ফার্নিচারে কিছু বুঝি না। অলিভ ফার্নিচার দীর্ঘ ১১ বছর যাবৎ আছি। আল্লাহর রহমতে তার সাথে থাকায় আমি খুব গর্বিত। আমার আরেকটা ভাইও আছে এখানে। ও ১৬ বছর যাবৎ। বলে বোঝানো সম্ভব না। আমরাও তাকে খুব ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমার নাম খলিলুর রহমান। আমরা ৭ ভাই ৫ বোন। আমি হলাম ভাইদের ভিতরে ৬ নাম্বার। আমার বাবা ব্যবসা করছে। চামড়া ব্যবসায়ী ছিলেন। আমার যে সময় বয়স ৭ বছর ওই টাইমে আমি মাদ্রাসাতে লেখাপড়া করি। বেড়ায় একটা মাদ্রাসা ছিল এ.কে.এম. রহমতুল্লাহ সাহেবের। ওই মাদ্রাসায় লেখাপড়া করি। আমার আব্বা নিয়ে ভর্তি করে দিছে। ওই সময় অন্যান্য ছেলেদের থেকে আমি একটু ভিন্ন ছিলাম আরকি। আব্বুর ছিল চিন্তাভাবনা ছিল যে মাদ্রাসায় লেখাপড়া করা। আমার ইচ্ছা ছিল স্কুলে লেখাপড়া করা। স্কুলে লেখাপড়া করার মানে ছাত্রগুলা একটু ঘর থেকে একটু বাইরে খেলাধুলা করে। তা আমি খেলাধুলা করতে গেলেই একটু ঝামেলা পাকাইতাম। ওইজন্য আমার মাদ্রাসা নিয়া ভর্তি করে দিছে। ওই ছোটবেলা শৈশবকালে যেরকম বন্ধু-বান্ধবের সাথে একটু ঝগড়া হইতে বেশি এবং ৭ বছর বয়সেই মাদ্রাসায় ভর্তি করে দিছে। বেতন দিয়ে আমি লেখাপড়া করছি। আমার আব্বা বেতন দিত। সারাদিন বন্দিটা ছিল আমার জন্য একটু ইয়ার। তো এইজন্য আমি যেমন এক পর্যায়ে যায় আমার আব্বু হজে যাওয়ার পরে আমি একটা চান্স পেলাম যে আমার তো এখন আর মারার কেউ নাই। আমি মাদ্রাসা থেকে বের হইয়া ১ম এই মাথায় চিন্তা ঢুকলো যে আমি আগে ১ম বড় ভাইয়ের দোকানে যাই। যে কি ওখানে যায়া যদি কাজ হয় তো হইব নাহলে আমি অন্য জায়গায় চলে যাব। তো ওই টাইমে বড় ভাইয়েরও লোক দরকার ছিল। বড় ভাই আমার ডাকে নাই। আমি নিজে থেকেই গেছি। বড় ভাই আর কিছু বলে নাই। আল্লাহর রহমতে আমার ফ্যামিলির সচ্ছল ফ্যামিলি ছিল। টাকা ইনকাম করব। ওটাই আসলে আমার নেশা। টাকাটা কেন প্রয়োজন মানে কেন টাকা ইনকাম করতে হবে সেটা আমি নিজেও জানতাম না। আমার আব্বা যখন ফিরে এসে হজের থেকে আমার মারতে গেছে। তো মারতে যাওয়ার পরে আমার বড় ভাই আবার ফিরে আইছে। যেহেতু লেখাপড়ার প্রতি মন নেই, লেখাপড়া করব না থাক বাদ দেন। পরে এইজন্য আর কিছু হয় নাই। আমার বয়স যে সময় আপনার ১৩ বছর বা ১৪ বছরে ওই টাইমে আমি মাংস দোকানে কাজে লাগি। তো ১-১.৫ বছর কাজ করলাম। হিসাব করতে গেলে ৳১০ রোজ। তারপরে এক পর্যায়ে দেখি যে না আল্লাহর রহমতে আমি ১ বছর হয়ে গেছে কাজও মোটামুটি পারি। তো সে আর টাকা বাড়ায় না। তো এইজন্য যে আবার টঙ্গীতে কাজ করছি। টঙ্গীতে গেছি পরে টঙ্গীতে রোজ ছিল আপনার ৳৬০। টঙ্গীতে আমাদের এলাকার অনেক মাংস ব্যবসায়ী এবং আমার বন্ধু-বান্ধব আছিল অনেকগুলা। ওদের পরামর্শে টঙ্গীতে চলে আইছি। টঙ্গীতে কাজ করলাম প্রায় বছর খানেকের মতন। যেহেতু কুরবানির পরে অনেকদিন মাংস দোকান বন্ধ থাকে তো বড় ভাইও বাসায়। তো উনি বলতেছে, "একটা অর্ডার আছে যাইস।" তা আমি বললাম যে, "না আমার তো বেতন বেশি।" তো বলল, "ঠিক আছে তুই যে বেতন চাস তোরে তাই দেওয়া হবে তুই দোকানে যাইস।" পরে ওনার দোকানে চলে এলাম। উনি আমার সপ্তাহে ৳৩০০ দিত। তো ১ বছর কাজ করছি। আর আপনার ৳১,০০,০০০ ছিল। ৯৮ না ৯৯ সনের কথা। বড় ভাইয়ের কাছে ২য় বার ফিরে আসছি পরে। পরে ২০০০ সাল হলে পরে আমার কাছে কিছু টাকা হয়েছে। টোটাল ৩ বছর মাংস দোকানে কাজ করি। আমার ফ্যামিলিতে কোনো টাকা দেওয়া লাগতো না। কারণ আমার ফ্যামিলিতে আল্লাহর মতো সচ্ছল ছিল। ওইজন্য মানে টাকাটা আমার কাছে থেকে যেত। যে সময় কাজ করি, টাকা জমাইতেছি ওই সময় আমার একটা মনে একটা ইচ্ছা জাগলো যে আমি একটা মাংসের দোকান দেই। বেতন ভালো ছিল কিন্তু আমার ইচ্ছাই ছিল যে আমি মাংসের দোকান দিব। এটা আমার যে বড় ভাই আমাদের বাড়ির যে গার্জিয়ান, উনারে আমি একদিন বলছি যে, "বড় ভাই আমি এই মাংসের দোকান দিব। আমার কাছে টাকা আছে।" তো এটা মুগ্ধা থাকি আমি। তো মুগ্ধা থাকার পরে বড় ভাই বলল যে, "তুই একদিন বাসায় আসিস।" তো উনার বাসা মাদার থেকে। তো আমি একদিন মাদার থেকে গেলাম। তো যাওয়ার পরে আমারে বলতেছে যে, "কয় টাকা আছে?" তো আমি বলছি, ৳২০,০০০ আছে। কয়, "তুই এক কাম কর, মাদার টেক দিয়া ওই যে বনশ্রীতে রামপুরা উঠ। হাঁটতে দেখ কোন জায়গায় ভালো হয় তোর মনে হয় দোকান লইয়া দিবো।" তো ওই টাইমে কিন্তু আসলে ২০০০ সালে ২০০০ মানে ১৯৯৯ সনে বনশ্রীতে মানে খুব অল্প কয়টা বাড়িঘর। তো ওদিকে এরকম জায়গায় নামা দিয়ে হাঁটতে রামপুরাতে উঠছি। ভালো জায়গা নাই যে আমি একটা গোস্তের দোকান দিব। রামপুরাতে না আবার বাসে উইঠা আবার মুগদা আইসা পড়ি। তো মুগদা আসার পরে মনটাও খুব খারাপ। তো এর ভিতরে বড় ভাই আইসা আবার। "কিরে দোকান দেখছিলি?" আমি কই, "হ্যাঁ দেখছি পাই না কোথাও।" পরে বলতেছে যে, "আচ্ছা ঠিক আছে আমিও দেখমুনে।" তারপরে বড় ভাইরে বললাম যে একদিন বাসায় যেয়ে বললাম যে আমার বিদেশ পাঠায় দেন। তো বড় ভাই বলল যে, "তোরে বিদেশ পাঠাবো, বিদেশ পাঠাতে ৳৭০,০০০ লাগে।" ওই টাইমে। আমাকে সৌদি পাঠায়। তো আমি টাকা ইনকাম করি। তো বড় ভাই হাসি দিয়া বলল যে, "দেখ তুই ৳৭০,০০০ যদি তোর বিদেশ পাঠায় দেই, তাহলে এই টাকাটা কামাইতে এত দিন লাগবে। তুই তোর এক কাম করি ৳৭০,০০০ জায়গা কিনা দেই, দেখবি ৩ বছর পরে এই জায়গার দাম ৪ গুণ হয়ে গেছে।" তা আমি আমার মনটা খারাপ করে উনার বাসা থেকে বের হয়ে আইছি। উনি আমার বুঝ দিছে। বের হওয়ার পরে এমনিতেই এদিকে দোকান খুঁজতাছি। খোঁজার পরে ওই বড় ভাই হঠাৎ করে একদিন বলল যে, "তোর একটা দোকান পাইছি।" "কোন জায়গায়?" "আমতলা।" এই শাহজাহানপুর আমতলা।
ওটা ছিল আপনার এভরিডে ডিপার্টমেন্ট স্টোর। তো ওটার পিছন সাইডে আমি অল্প মাংস নিয়ে বিক্রি করতাম। তা আসলে ওনারা দোকান খুলতো লোকের ৯টায় ৮টায়। তো ৮টা-৯টায় দোকান খোলার পরে ওই মাংসটা দেখা গেল আমি মাংস বিক্রি হতো আগে সকালবেলায় সেটা আমার মাথায় জানতাম। তো নিয়ে বইসা থাকতাম, ওনারা আসতো, আসার পরে ওই দোকান খুলে মাংস বিক্রি করতাম, লাভ হইতো না। অল্প মানে আমি কাজ করে এর চেয়ে বেশি পয়সা কামাইতাম। তো ওনাদের আবার কেজি প্রতি দেওয়া লাগতো ৳৫ করে। এমনিতে ওনার লোক খুব ভালো লোক ছিল। তারপরে এক পর্যায়ে বেশি দিন করি নাই, মনে হয় ১ মাসের মতন দোকান করছিলাম। করার পরে তো যেহেতু আমি আমতলায় আইছি বড় ভাইয়ের মাধ্যমে, এদিকে হাইটে, হাইটে আইতাম যে দেখি আর ভালো দোকান পাই কিনা। তো পছন্দ হইতো না। পরে একদিন একটা লোক আয়া বলতেছে যে ওই দোকানটা ছেড়ে দিব, তুই যদি নেস তা নিতে পারস। তা আমি সাথে, সাথে উনার রিক্সাটা নিয়ে আইয়া এই দোকানটা দেখলাম। দেখে পছন্দ হয়ে গেল, যেহেতু ছোট আবার আমিও ছোট, ১৭ বছর বয়স ছিল। ১ম আমার কাছে কোনো পুঁজি ছিল না। তা ওই সময় মাংসটা বাকিতে পাওয়া যেত। মাংস নিয়ে আইসা বিক্রি করে তারপরে যেই মালিকের থেকে গোছানবো তাকে টাকা ফেরত দেওয়া। ওরকমই সিস্টেম ছিল। তো মাংস আইনা মাংস বিক্রি করে ওনার টাকা দিয়ে দিত। বাসাও বাজার থেকে কিনতাম। কিছুদিন মাংস বিক্রি করে দেখলাম যে সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ এরকম ভালো লাভ হইতাছে। ২-১ এর মতন কিনা মাংস বিক্রি করছি। তো এক পর্যায়ে আমি নিজে গরু কিনবো এরকম চিন্তা ভাবনা ঢুকলো। পরে নিজে গাবতলী গরুহাটতে গরু কিনা ভালো প্রফিট হইতাছে। ওই সময় চামড়ার দামটা অনেক ছিল। তো এক পর্যায়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো টাকা হয়েছে। ওই ২০০২ সালের দিক দিয়ে আবার গরুর দাম বাইরে যায়। আমার যার পুঁজিবাট্টা ছিল সব লস হয়ে যায়। তো ওই ভিত্তিতে আমি আমার বিয়ে করে ফেলি ২০০৩ এ। যেহেতু আমার মা জানতো যে আমি অনেক টাকা ইনকাম করি কিন্তু টাকাগুলা রাখি না। আর টাকাগুলো নষ্ট হয়ে যেতেছে। এরকম মনে করছে। আসলে যে টাকা আমি ব্যবসাতে লস খাইছি এটা কিন্তু আমি কারো বলিও নাই। তো হুট করে মা মনে করছে কি যে আমি বাজে পথে টাকা নষ্ট করি। যেহেতু আমার বয়স ১৯ বছর, যুবকের মতন। আম্মু যে ওই ছোট খালারে বলল যে আমার আব্বুর কথা দিয়া দেখতে চেয়েছে। অমনি আমার খালার দিয়ে দিছে। আইনা আমার একসাথে রাত্রে নিয়েই বাবা বলতেছে যে তোর ছোট খালার মেয়েটা আনছি, তোর এটা বিয়ে করতে হবে। তো আমি বললাম, আব্বা আপনি যেটা বলছেন আলহামদুলিল্লাহ, তো আমার একদিন সময় দেন। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে একদিনে কেনাকাটা করে পরের দিন মানে ৩ দিনের দিন বিয়ে হয়ে গেল। ঠিক আছে? তো ওই টাইমেও আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না। তো বিয়ে করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। মানে কিনা গোছ বিক্রি করতেছি। ২০০৩ সালে লাস্টে আমার আবার ছেলে হয়। আমার বড় ছেলে হওয়ার পরেও কিন্তু আমি কিছু টাকা দানা ছিলাম। ১ মাসের ভিতরে ওই দানাটা ক্লিয়ার করে ফেলাই। আলহামদুলিল্লাহ আবার গরুর ব্যবসা শুরু করলাম। মাংস আবার ২য় বার যে সময় কিনা বিক্রি করছি যে আমি এবার একটা ভালো পুঁজি বানায়া তারপরে নামবো। পরে আবার কিছু টাকা কামায়া পরে এই যে নিজে আবার শুরু করি। আসলে তো আগে বুঝতাম কম, অনেকে ঠকাইতো ই করতো। তো ২০০৪ সালে তেনে গরু কিনা আবার বিক্রি শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আর পিছে যেয়ে তাকানো লাগে নাই। যে মাংস দোকানতে আরো ৭ জন মাহাজন চেঞ্জ হয়ে গেছে। ২০০০ সালে আমি শাহজাহানপুরে আসছি। আসার পরে মাংস দোকান করি। আশেপাশে সবই ফার্নিচার। তা ২০০৮ সালে যে সময় এই বাড়িটার কাজ ধরে, তো আমার এক বন্ধু আছিল। তো উনি বলতেছে যে তুমি একটা ফার্নিচার দোকান দাও। তা আমি তো ফার্নিচারে কিছু বুঝি না। পরে বললো যে ঠিক আছে, এটা সব বুঝে যাবো, আগে তুমি দাও। পরে ফার্নিচার দোকানটা দিলাম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং বাড়িওয়ালাও ভালো। তো উনি আস্তে, আস্তে কাজ করতে পারে। পরে দোতলাটা উনি ভাড়া দিবে। তা আমি বললাম আমার দোতলাটা দিয়ে যাও। তো উনি দোতলাটা দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে উনি আস্তে, আস্তে করার পরে ৩ তলাটা আমি নিয়ে নিই। ৩ তলাটা নিয়ে প্রায় মোটামুটি অনেক বছর করলাম। তো বাকি ফলোয়ার গুলা এমনি পড়ে ছিল। তো ওনারা বললো যে খলিল তুমি বাকি ফলোয়ার গুলো নিয়ে নাও, অল্প পয়সাতেই ভাড়া। তো বাকি ফলোয়ার গুলো ওনারা আমার দিয়ে দেয়। আমি আসলে ২০০৯ সালে যে সময় এই দোকানটা ওপেনিং করি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওপেনিং এতে ভালো। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন পুরা ৬টা ফলোয়ারই আমার। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ২০২৪ ভালো আছে। সাইনবোর্ড এবং ট্রেড লাইসেন্স ছাড়া তো আসলে মাংসের দোকান বা কোনো দোকানই ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না। মানে ১ম দিছিলাম বলে খলিল মাংস বিতান। পরে মানে সাইনবোর্ড যে সময় লিখতে যাই মানে লেখাইতে যাই, তো ওই টাইমে একটা লোক বলতেছে মাংস না তুমি গোস্ত বিতান দাও। তা আমি বলছি আলহামদুলিল্লাহ গোস্ত বিতান, এই গোস্ত বিতান, এই খলিল গোস্ত বিতান। নাম ডাক শুরু হয় আলহামদুলিল্লাহ আপনার ২০০৪ সাল থেকে। না আপনারা জানেন যে আসলে মানে মাংসের দামটা যে সময় ইন্ডিয়ান গরুরা বন্ধ হয়ে যায় ওই টাইমে আপনার মানে মাংসের দামটা আমাদের এখানে বেড়ে যায়। হুট করে জানেন যে প্রতি বছরই মাংসের দাম বাড়ে। আমরা কিন্তু ৩ বছর আগেও ৮০০ টাকা কেজি মাংস বিক্রি করছি। তো হঠাৎ করে একদিন মাংস বেচারা কমে গেল। এই যেই দোকানে প্রতিদিন ১৫টা ১৬টা গরু বিক্রি হতো সেই দোকানে ৩টা ৪টা গরু বিক্রি হয়। তো হঠাৎ করে মনে মনে বললাম যে যেহেতু গরু আছে পর্যাপ্ত, আর খামারওয়ালারা তো জানেন কি পরিমাণ গলা কাটা পয়সা নিছে মাংস ইয়ের তেনে জনগণের তেনে কুরবানির সময়। ওরা শুধু কুরবানির কেন্দ্র করে গরুগুলো লালন পালন করে। তো ওই টাইমে মাথায় একটা ঢুকলো যে একাই বসে আছিলাম। পরে চিন্তা করলাম যে মাংসটা বিক্রি করে দেখি।
তো ওই টাইমে কিছু কিছু জায়গায় আপনার 700 টাকা বিক্রি করতো। 800 টাকা সব দোকানে, কিন্তু কিছু কিছু জায়গায় 700 টাকা বিক্রি করতো। তো আমি বললাম কি 595 টাকা, মানে 600 টাকা। একদিন আমার মোবাইলে দেখলাম ইউটিউবে কে জানি মানে এমনি তো ভিডিও করে ছেড়ে দিচ্ছে। ওটা দেখে আমার খুব একটু ভালো লাগছে, আনন্দ লাগছে। পরের দিন বিশাল লম্বা লাইন ছিল বৃহস্পতিবার। তা আমার ডাকতেছে, ওনার নাম হলো লিটন ভাই, গাজী টিভিতে চাকরি করতো। উনি বললো যে ভাই আপনার দোকানে মাংস কিরকম সেল হয়, এই দিয়ে কথা বলছি। ঘন্টা 2-1 পরে দেখি যে আমার মোবাইলে দেখলাম যে আরে একদম অনেক ভালো লাগতেছে, যে টিভি দেখলে বুঝে নিত নিজেরটা নিজে ভালো লাগে। এর সপ্তাহখানি যেতে না যেতে মনে করেন ভোক্তা অধিকারটা ডাকাইলো 23 সালে। এমনিতে আল্লাহর মতো আগেই আমার নাম ডাক ছিল, মানে 2005 সালের পর থেকেই সবাই জানা যে না ভালো গরু বিক্রি করা হয়। কিন্তু এতটা ভাইরাল হয়েছি এই দাম কমে এবং জনগণের ভালোবাসায়। পরে এরপর আস্তে আস্তে অনেক ইউটিউবার আসে, দেখে। এক পর্যায়ে তো ভিড় সামলাইতেই আপনারা দেখছেন অনেক হিমশিম খেয়েছি এবং অনেক হুমকি দামকির মুখেও পড়েছি এবং সমালোচনার মুখেও পড়েছি। কিছু লস হয়েছে আপনারা যে ডিসেম্বর মাসে, ডিসেম্বর নির্বাচন ছিল, ওই টাইমে 15 দিন ভালো টাকা লস। যেহেতু আমার ইউজ পরিমাণ সেল ছিল, প্রতিদিন 40টা 37টা 38টা গরু সেল হয়েছে। একদিন গরু যাবো হয়েছিল 50টা, ওদের লসটা বেশি হয়েছে। আর রমজান মাসে লস হয়েছে অনেক টাকা। লসটা হয়েছে আর কি ওই ওই টাইমে দেখতেছে যে খামারওয়ালারা যে ইউজ পরিমাণ সেল করতেছে আর কুরবানির সামনে এসে পড়তেছে, তাদের গরুগুলা দাম কমে যায়। ওই টাইমে ওরা করছে মাঠ থেকে, এদের তো অনেক টাকা ব্যাংক থেকে ওনারা যেভাবে লোন গুলো নিছে আপনারা জানেন যে অল্প পয়সা অল্প সুদে গরুগুলা মাঠ থেকে উঠায় নিয়ে যেতেছে। তো বড় বড় গরুগুলা মাঠ থেকে উঠায় নিলে তো গরুর সংকট পড়ে যাবো। ওই টাইমে যা লস হয়ে গেছে। সর্বোচ্চ আমি একদিনে 56টা গরু বিক্রি করছিলাম। আমি মাংসটা মিক্স করা বিক্রি করি 2005 সালের পর থেকে। মিক্স করা বিক্রি করার উদ্দেশ্য হলো কুরবানির সময় যে সময় আমি 2003 সাল থেকে আপাতত কুরবানি দিই। তা ওই সময় যে মানে একই গরু বাসায় মাংস নিয়ে খাই, স্বাদ ভালো, কিন্তু ওই গরুটা আমি কুরবানি দেই, ওটার স্বাদটা অন্যরকম লাগে। তো হঠাৎ করে চিন্তা করলাম যে এত স্বাদ লাগে কেন, একই গরু। তো একটা বল কিনে আনলাম, ছোট্ট একটা বল। তো দেখা গেল 8-10 জায়গার তো মাংসটা মিলায়া কাস্টমার নিছে 2-1 জন, আস্তে আস্তে নিতেছে। তো যারা নেয় ওরা পরের দিন আগে বলে মিক্স মাংস দেন। তা আমি একদিন মিক্স মাংস নিয়ে খাইলাম, সপ্তাহখানির ভিতরে আমি একদিন মাংস নিলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট লাগে। এরপর তো মিক্স মাংস কাস্টমারও চায়, আমরাও দিই। এবং এখন তো মনে করেন পিস করাও থাকে, মিক্স করাও থাকে। মিক্সচার মাংসটা বেশি বিক্রি হয়। মিক্সচার মাংসটার ভিতরে আসলে সব ধরনের আইটেমের মাংস পাওয়া যায়, এই জন্য মিক্সচার মাংসটা টেস্টও লাগে। আবার মিক্সচার মাংসটা সবাই চায়। আর কিছু কিছু ক্ষেত্রে আছে অনেকে যে বলে একটা সামলান দেন, আমার আলাদা, ওইভাবে দিয়ে দেয়। একটা সিনা দেন, আলাদা দিয়ে দেয়। দামের কোন তফাৎ নাই, একই দাম। আসলে মিক্স মাংসটা আরো ভালো বেশি। তারপরেও কাস্টমার যদি মানে এমনিতে পিস করাই থাকে, তা আমার এখানে পিস করা কাস্টমার থেকে মিক্স করা কাস্টমারটা বেশি। চাপের পিস করে, সামলান করে, সিনা। তো যে যেভাবে চায়, যে মনের মতন নেয়। আমি সবসময় কাস্টমারে বলি, একটা কাস্টমারও বলতে পারবো না আমার এখানে আমি নিজে উপস্থিত থাকা পর্যন্ত যে উনি যেভাবে চাইছে সেভাবে দেওয়া হয়নি। আমার নাম রকি। আমার বাসা পাশেই, বেশ কয়েক বছর যাবতীয় এখান থেকে মাংস কিনি। পিওর সলিড মাংসটা পাওয়া যায়। গরুর মাংস হলে গরুর মাংস, খাসির মাংস হলে খাসির মাংস। বিশেষ করে আমি সবসময় এখান থেকে গরুর মাংসই কিনি। সর্বোপরি ভালো ভালো মাংস বিক্রি করে ওনারা। দাম অনুযায়ী অন্যান্য বিক্রেতার তুলনায় যথেষ্ট ভালো এবং রিজনেবল। আমি সবসময় বলি এটা আপনাদেরই দোকান, আপনাদের দিয়েই আমি উঠছি, আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আল্লাহ আমার আনছে। যে কোনো কমপ্লেন আমার নেগেটিভ ভাবে না নিয়ে আমার বলবেন, যদি সমাধান না হয় পরে আপনাদের মনে যা আছে তা করে। মাংস দোকানের স্টাফ গুলার আমি খুব পছন্দ করি। মোহাম্মদ আব্দুল সাত্তার এই দোকান উদ্বোধন করছি আমি, খলিল ভাইয়ের। আমি খুব ভালো পাইতাছি কাজ কইরা, মালিকও খুব ভালোবাসে, ভালোই আছে। তো ইচ্ছা হইতেছে কিছু, পুরা পরিচালনা আমার। এখন মনে হয় 24 জনের মতো মাংস দোকানে। যারা একটু কম কাম জানে ওদের 1500 টাকা, যারা বেশি কাজ জানে ওরা 2000-2500 রোজ পায় এরকম, বা 1500 পায় বেশি, এই আর কি। আবার লস হইলে দেখা গেল যে একদিন কেউ কিছু পায়নি। ফার্নিচারের দোকানের লোক আছে বর্তমানে 6 জন ম্যানেজার, ব্যানালা আছে 7 জন, তারপরে স্টাফ আছে কিছু। কেউ বেতন আছে 9,000 টাকা, আবার কেউ বেতন আছে 25,000 টাকা। আসসালামু আলাইকুম। আমার নাম ফারুক আহমেদ। আমি এখানে খলিল ফার্নিচারের দীর্ঘ 11 বছর যাবত আছি। আল্লাহর রহমতে তার সাথে থাকায় আমি খুব গর্বিত। সে লোক হিসেবে খুবই ভালো। আমার আরেকটা ভাইও আছে এখানে। ও 16 বছর যাবত। মানজুত করে নাম। বলে বোঝানো সম্ভব না যে কিভাবে তাকে করি আমরা। আমরাও তাকে খুব ভালোবাসি। সবার কাছে আমি হাত জোর করে দোয়া চাই, আল্লাহ যে আমার সুস্থ রাখে, আমি যে আপনাদের মাঝে সবসময় কম দামে মাংস খাওয়াইতে পারি এবং অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুললেও যে আপনাদের কম মূল্যে দিতে পারি। আমার ছেলের ইচ্ছা ছিল যে একটা মানে হোটেল দিতে। ওর সাথে আবার ওই যে চিটাঙ্গের একটা লোক পরিচয় হওয়ার পরে ওরা দুইজনেই পার্টনারে যায় একটা বিফ হোটেল খোলে। আমি হচ্ছি সাজ্জাদ রহমান, আমি বিবিএর স্টুডেন্ট। আমি আইইবি তে পড়াশোনা করছি এখন।
আমি সেকেন্ড ইয়ারে আছি। আর হচ্ছে আমি খলিলুর রহমানের বড় ছেলে, যেটা আমার সবচেয়ে বড় পরিচয় আরকি। যদি বলতে চাই যে এই বিজনেস আইডিয়াটা আমার কিভাবে আসলো, সেটা হচ্ছে আমি যেহেতু একজন বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি। আর আমার বাবাও কিন্তু মানুষের সেবার জন্য কাজ করে। তো ওই ধরনের প্ল্যান থেকে আমার একটু চিন্তা আসলো যে বাবা যেহেতু কাঁচা মাংস বিক্রি করে, আমি চিন্তা করলাম যে আমি একটু রান্না মাংসের এই ধরনের একটা হোটেলের চিন্তা ভাবনা ছিল। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে একজন ফ্রেন্ড ছিল, সে হচ্ছে কেয়ার গ্রুপের মালিক। তো সে আমার আঙ্কেল হয়, তো কিন্তু ফ্রেন্ডের মতো আর কি। তার সাথে আমি প্ল্যানটা শেয়ার করি যে আমরা কিভাবে একটা হোটেলটা করতে পারি। সেও আমার সাথে প্ল্যান শেয়ার করে। এবং আপনারা সবাই জানেন যে চট্টগ্রামে কিন্তু বিখ্যাত আছে যে মেজবানি লাল ভুনা এবং মেজবানি কালো ভুনা, এবং আমাদের স্পেশাল হচ্ছে কিন্তু কিমার বিরিয়ানি। কিমার বিরিয়ানি মানেই কিন্তু বিফ হোটেল। আমার মাংসগুলো ফ্রেশ আছে, যেটা আমি আমার আব্বুর থেকে নেই। তো মাংসগুলো ফ্রেশ হয় এবং আমি সবকিছু কিন্তু, এবং এমনকি লাকড়ি যেটাও কিন্তু আমি চট্টগ্রামের ইউজ করি। তো এখানে একদম অথেন্টিক জিনিসটা আমি আনার ট্রাই করছি। আমি সম্পূর্ণ সরিষার তেল ইউজ করে কালো ভুনা করি। আর ভেজবেল লাল ভুনা যেটা, ওটার মধ্যে সরিষার তেলও হয় এবং সয়াবিন তেল, ২ টা মিক্সে থাকে। সম্পূর্ণ সরিষার তেল দিয়ে যদি আমি লাল ভুনাটা করতে চাই, তাহলে সরিষার তেলের যে ঝাঁজ, এটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না। ওটা অনেকের কাছে বাজে লাগে। এজন্য আমরা ২ টা মিক্স করে করি। ১০ জন বাবুর্চি এখানে কাজ করতেছে। তারাও সবাই চট্টগ্রামের। মসলা থেকে স্টার্ট করে লাকড়ি, বাবুর্চি সবকিছু আমরা চট্টগ্রামে ইউজ করতেছি। আমার এখানে এখন বর্তমানে প্রায় ১৫ থেকে ১৮ জনের মতো স্টাফ আছে। আমি যেহেতু একদম রিজনেবল প্রাইসে সেল করতেছি, ওরকম আহামরি আমার প্রফিটও হয় না, আবার লসও হয় না। মোটামুটি দিন শেষে কিছু একটা থাকে। বাবা আমাকে অলওয়েজ একটা জিনিস বলে যে, "বাবা দেখো, ব্যবসার ক্ষেত্রে কখনো কোনো সময় ২ নাম্বারি করবা না। সবসময় সততা বজায় রাখবা। সততা কিন্তু ব্যবসার প্রধান মূলধন। যে মানুষের বিশ্বস্তর জায়গাটা তুমি ধরে রাখবা। যাতে মানুষ তোমার এখান থেকে কখনো না ঠকে এবং তারা যাতে সবসময় ভালো জিনিসটা পায়, সেই জিনিসটা লক্ষ্য রাখবে।" এটা কিন্তু আমার বাবার প্লট। আর কি, যেহেতু নিজস্ব জায়গার উপর করছি, ওরকম অত একটা আমার মূলধন দরকার নেই। আর মূলধন বলতে কি, আমি এখানে জাস্ট চেয়ার টেবিল, আমার ডেকোরেশনের কিছু হাঁড়ি-পাতিল, এগুলাই আমার মূলধন, আর কিছু না। আমার এখান থেকে যদি কোনো সময় মাংস কিনে আপনাদের কাছে মনে হয় যে আপনার কাছে হাড্ডি বা ঝোল বেশি পড়ে গেছে, বাই এনি চান্স যদি পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা নিয়ে আসবেন, আমরা আবার চেঞ্জ করে দিব, কোনো আপত্তি নেই। আর আমাদের মান দিন দিন আরো উন্নত হচ্ছে, আরো উন্নত হবে ইনশাল্লাহ, এবং কিছু নতুন আইটেম আমাদের অ্যাড হবে ইনশাল্লাহ। এটা খুব শীঘ্রই। বিফ হোটেলের লোকেশন যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে মাদার টেক প্রজেক্টের মোড়, বা যদি কেউ রামপুরা ব্রিজের ওখান থেকে আসে, তাহলে বনশ্রী ১০ তলা থেকে একদম বরাবর সামনে। এখানে মানুষের কমপ্লেইন হতো অনেক। এটা আসলে কমপ্লেইন না, এটা আসলে ভুল ভ্রান্তি যে আমরা ১ কেজি দেই কিনা। আমরা কিন্তু ১ কেজি আপনার সম্পূর্ণ স্কেলে মেপে তারপরে দেই। এমনকি বাটির যে মাপ, এটাও আমরা বাদ দিই। আমরা কিন্তু ১০৩৫ থেকে ১০৫০-৭০ গ্রাম পর্যন্ত মাংস দিয়ে থাকি। তো এখানে যদি কেউ প্রমাণ করতে পারে, আবার যে বাসায় গিয়ে কমায় বা ওইভাবে প্রমাণ করবে, এইভাবে না। আমার হোটেলে বা অন্য কোথাও, আমার হোটেল থেকে বের হয়ে কোনো একটা স্টাফকে নিয়ে যদি সে অন্য স্কেলে মাপ দিয়ে প্রমাণ করতে পারে যে ১ কেজি কম আছে, আমি তার জন্য ৫০,০০০ টাকা পুরস্কার দেব। মাঝে মধ্যে বাড়তি থেকে একটু ১৯-২০ হয়ে যায়। কেউ যদি বলে আমাকে চেঞ্জ করে দেন, আমার সাথে সাথে চেঞ্জ করেন। এখানে কোনো কমপ্লেইনের সুযোগ নেই। আমার নাম মাহবুব। আমি গেছিলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় যাই না ঘুরা, পরে আমি করছি খলিল ভাইয়ের হোটেলে আমরা আজকে খাবার খাবো, লাঞ্চ। পরে যে খলিল বাইরে এনে আবার নিয়ে আসলাম তেহারি। মজা আছে। দেলোয়ার হোসেন। আমি বাড্ডা থেকে আসছি। খাবার-দাবার অনেক শুনছি অনেকজনের কাছে খুব ভালো না। কিন্তু আসলে এখানে এসে দেখি যে খাবার খুব মজা। তো আমার এলাকায় গিয়ে আমিও বলব যে তোমরা ওইখানে যাও, খাবারটা খেয়ে মানে স্বাদ পাবা। আমার নাম দিশা। আমি হচ্ছে কালো ভুনা খাচ্ছি। ২ টাই টেস্ট করছি। লাল ভুনা, কালো ভুনা ২ টাই অনেক মজা। গরুর কালো ভুনা খাচ্ছি। তো বেশ ভালো লাগছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবিউস্তা। আলহামদুলিল্লাহ ভালো আছে। কালকে ১৬ ডিসেম্বর একটা ছাড় দিছে ওরা। ৬৯৯ টাকা কেজি পাকানো মাংস। যেটা বাজারে ৭৫০ টাকা কেজি কাঁচা মাংস। যদিও ওদের কিছুটা ঘাটতি হয়েছে, তারপর আমি অনেক খুশি যে একসময় না একসময় ওরা ভালো কিছু করবে। হোটেলটা শুরু করছে লাগে আপনার নভেম্বর মাসে ১ তারিখ। সবসময় আমি আল্লাহ তাআলারে বলি যে, "আল্লাহ তুমি আমার তকদিরটা আমারে দিও। বাদ বাকি তুমি সব মাইসেরে দিয়ে দাও। আমার কিচ্ছু আসে যায় না।" পার্টনারশিপের কথা যে বললেন, ওই যে কেয়ার গ্রুপের মালিক, ওর নাম হলো ফারহান। হয়তোবা ২ জনে মিলা দেওয়াতে তো এরকম সেল হইতাছে। আর যদি হয়তো আমার ছেলে একা দিত, তাহলে হয়তো এর ৩ ভাগের ১ ভাগও হইতো না। আমি একা দিতে পারতাম। যেহেতু প্লটের মালিক আমি। আমি সবসময় চিন্তা করি যে আল্লাহ তাআলা ওদের ২ জনকে যে ভালো রাখে, ওরা ২ জন যে ভিফ হোটেল আরো আগায় নিয়ে যেতে পারে এবং অনেক জায়গায় যারা শাখা খুলতে পারে বৈধভাবে, যারা অনেক দূর আগায় যেতে পারে। এখানে মাংসটা কাইরা পাঠাইতে হয়। চাইলে দেখতে পারেন যে ভিফ হোটেলে কি ধরনের রান্না হচ্ছে, কি রকম সেল হচ্ছে। আমার কোনো ভুল ত্রুটি হলে কোনো নেগেটিভ ভাবে নিবেন না। আমার নাম্বার সবসময় খোলা থাকে। আমি সবসময় ফোন রিসিভ করি। আমার নাম্বারে ফোন দিবেন যে আমার এই ভুল হয়েছে, আমার ধরায় দিবেন। আমি আপনাদের মাঝেই বড় হইছি, আপনাদের মাঝেই থাকতে চাই। মাস ২ এর ভিতরে বা মাস ১.৫ এর ভিতরে পাবেন আরেকটা সুখবর।
প্রতিটা কাজের মূল্যায়ন করবেন, প্রতিটা ব্যবসার মূল্যায়ন করবেন। যত বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী আছে প্রতিটা ব্যবসায়ীরাই কিন্তু অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসে। তো আমিও বলি যে বেকার যুবকদের তোমরা ছোটখাটো যে কোনো ব্যবসা করো, ব্যবসা ছোট থেকে বড় হোক।